নমস্কার, আপনারা গৌরবঙ্গটিভি.com। আমরা বর্তমানে এখন আছি কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রী শিক্ষক তারক চ্যাটার্জি। নমস্কার। তো আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো কয়েকটি প্রশ্ন রাখবো জনসাধারণের জ্ঞাতার্থে। আগামী দিনে আপনার পরিকল্পনা কী কী কর্মসূচি আছে সেই বিষয়ে। আচ্ছা, অতীতকে পাথর করে আগামী দিনে পথ চলা শুরু, আপনার রাজনৈতিক জীবনের গুরু বা আদর্শ কি? বিষয়টা এরকম যে রাজনৈতিক জীবনে পথ চলা শুরু রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদীজির যে কর্মকাণ্ড, সম্মানীয় প্রধানমন্ত্রীর যে মানুষের উদ্দেশ্যে, গরিব প্রান্তিক মানুষ তাদের উদ্দেশ্যে যে কাজ, ভারতীয় জনতা পার্টির যে পঞ্চনিষ্ঠা, সেই পঞ্চনিষ্ঠাকে সামনে রেখে পথ চলা শুরু। এইভাবেই ধীরে ধীরে একটা সময় আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হওয়া এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে দেশে হিতের কাজ, জনকল্যাণমূলক কর্মসূচি, সেই কর্মসূচির সঙ্গে একেবারে নিজেকে আস্তে 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 একাত্ম করার মধ্য দিয়েই আজকে ভারতীয় জনতা পার্টিতে আসা। আচ্ছা, তো কত সালে এই ভারতীয় জনতা পার্টি দলের আপনি যোগদান করেছেন? আমি 2012 সাল, সেই সময় থেকে আমার স্কুলটা দূরে ছিল বাড়ি থেকে। আমি সেই সময় 2012 সাল থেকেই আমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ভারতীয় জনতা পার্টির হয়ে পক্ষ রাখতাম। তখন একজন সাধারণ সমর্থক ছিলাম, লেখালেখি করতাম শিক্ষক হিসাবে। সেটাকে সামাজিক দায়িত্ব বলে মনে করতাম যে সমাজের মানুষকে সেই সময় তৎকালীন কংগ্রেস সরকার এবং এখানকার সরকারের বিরুদ্ধে সচেতন করে তোলা। তা সেই বিষয়টা করতাম। তারপরে যখন স্কুলটা পরিবর্তন হলো, বাড়ির কাছে এলাম, সেই সময় 2016 সালে দলের সদস্য পদ গ্রহণ করা এবং তারপর থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সঙ্গে যুক্ত হওয়া এবং তারপরে ধীরে ধীরে দলের বিভিন্ন দায়িত্ব যেটা দল দিয়েছে সেই দায়িত্ব ধীরে ধীরে গ্রহণ করে পথ চলা শুরু হয়েছে। মানে স্কুল লাইফে আপনি রাজনীতি করেছেন? স্কুল লাইফে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তখন খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম। ফুটবল খেলতে খুব ভালোবাসতাম। এখনো প্রতিদিন ময়দানে আমরা ফুটবল খেলি। সকালবেলা 1 ঘন্টা করে ফুটবল খেলা হয়, কিন্তু এই রাজনীতি করাচ্ছি এবং ক্রীড়া জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। যে এইবার এই যে আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে এত রাজনৈতিক দল রয়েছে, তো বিজেপির প্রতি আকর্ষিত হওয়ার কারণটা কি? দেখুন, ভারতবর্ষের বিভিন্ন দল আছে, কিন্তু সেই দলগুলো ব্যক্তিতান কেন্দ্রিক দল। যেমন কংগ্রেস ধরুন, এটা ব্যক্তিকেন্দ্রিক দল। সমস্ত দলগুলি ব্যক্তিকেন্দ্রিক দল, কিন্তু একমাত্র ভারতীয় জনতা পার্টি যাদের প্রধান উদ্দেশ্য, যাদের প্রধান কর্মকাণ্ডর মাধ্যম দিয়ে মানুষের কাছে যাওয়া, তাদের বলা হয় যে দেশ সবার আগে, তারপরে দল, তার অনেক পরে ব্যক্তি। তাই এই যে আদর্শ, এই যে ভাবধারা, এটা ভীষণভাবে মনকে আন্দোলিত করেছিল যে একমাত্র রাজনৈতিক দল যারা দেশ গঠনের জন্য সবসময় লড়াই করছে, একটি নির্দিষ্ট বিচারধারার জন্য লড়াই, আর সেই লড়াইয়ে আমি অংশ হতে পেরে আমি নিজে গর্বিত হই। তো আপনি শিক্ষকতা করেন, ভালো চাকরি বা কাজের উদ্দেশ্যে শিক্ষাদান করে থাকেন আপনার যে ছাত্রদের। তো আপনি কখনো ভেবেছেন একটা ভালো সমাজকর্মী বা রাজনৈতিক নেতা তৈরি হোক? বর্তমানে মানুষের মুখে একটা কথা হামেশাই শোনা যায় যে রাজনীতি খুব নোংরা, নোটের উপর। আপনার একটা সুন্দর ব্যক্তিত্ব, সেখানে থেকে এই রাজনীতিতে অংশগ্রহণ, আপনার স্বচ্ছতা কিভাবে ধরে রাখবেন রাজনীতির ময়দানে, তা কিভাবে? দেখুন, পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে আজকে সমাজ জীবন প্রভাবিত হয়ে পড়েছে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে। তো সেখানে দাঁড়িয়ে কোথাও যেন মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সংস্কৃতি,
সেই সংস্কৃতি সংশোধন খুব বেশি হয়নি, এবং এই সংশোধন না হওয়ার কারণে পশ্চিমবঙ্গের রাজনীতি বেশ খানিকটা অধঃপতন হয়েছে, যে কারণে সমাজের যে বিভিন্ন স্তরে যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ, তারা রাজনীতি থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে উঠেছে। তাই এখানে আমার মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল যারা দেশ গঠনের কথা বলে, যারা দেশকে শক্তিশালী করার কথা বলে, দেশের একেবারে প্রান্তিক মানুষটার কাছে যাতে কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা পৌঁছে যায়, তার জন্য তারা চেষ্টা করে এবং শেষ মুহূর্তে সেখানে পৌঁছেও যায়। তা এইরকম একটা বিষয়ে যদি আমাদের সামাজিকভাবে আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে রয়েছি, তারা শিক্ষক, ডাক্তার, উকিল, সমাজের ক্রীড়া জগতের মানুষজন, সংস্কৃতি জগতের মানুষজন, তারা যদি আমরা এগিয়ে না আসি, তাহলে আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম, সেই প্রজন্মের কাছে রাজনৈতিক যে পরিবেশ, সেই পরিবেশটা আরো দুরূহ হয়ে উঠবে। তা এই কারণেই আমার ব্যক্তিগত ক্ষেত্রে এগিয়ে আসা, যে আমি যদি সামান্যতম একটা ভূমিকা এক্ষেত্রে নিতে পারি, রাজনীতিকে একটা সুন্দর জায়গায় পৌঁছে সেই রাজনীতির মাধ্যম দিয়ে সমাজের যে প্রান্তিক গরিব মানুষ, তাদের যদি কোনো রকম ভাবে উপকারে লাগতে পারে, সেটা আমার জীবনে বড়। পারিবারিক কিছু বিষয় নিয়ে বিরোধীদের অনেক টিপ্পণী, পেপার, মিডিয়া ইত্যাদি, পরবর্তীতে আপনার পরিবারের সঙ্গে একান্ত মুহূর্তে সুসম্পর্ক বিষয়ে কেন্দ্র করে আপনার মায়ের কাছে আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন, এমন ছবিও সামনে এলো। এই ড্যামেজ বা ব্ল্যাক ফুটে ফেলার উদ্দেশ্য বিষয়টি সামনে আনা হলো। এটার পিছনেও কি সেই রাজনীতি? আপনি যদি রাজনীতিটা না করতেন, তাহলে তো আপনার ব্যক্তিগত জীবনে এই সব বিষয় প্রকাশে আসতো না। এরপরেও কি রাজনীতিটা সেইভাবে? বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি, আগেই বললাম যে এমন একটা অধঃপতনের জায়গায় চলে গেছে, যেখানে রাজনৈতিক মানুষদের একান্ত ব্যক্তিগত জীবন নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য সেটাকে ব্যবহার করার চেষ্টা করা হয়। আমরা দেখেছি ইদানিং সময়ে যে রাজ্যের যিনি শাসক প্রধান এই রাজ্যে, তিনি বিভিন্ন সময় সভা মঞ্চে উঠে আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের কেন্দ্রীয় মন্ত্রীদের তথা রাজ্যের আমাদের দলের নেতৃত্বদের কিভাবে ব্যক্তিগত কুরুচিপূর্ণ ভাষায় তিনি আক্রমণ করেন। তা রাজনৈতিক পরিমণ্ডলটা আলাদা, ব্যক্তিগত পরিমণ্ডলটা আলাদা। আমার যিনি গর্ভধারিণী মা, তিনি পরিষ্কার করেছেন সমস্ত বিষয়টা, যে এটা আমাদের একান্ত পারিবারিক ব্যক্তিগত বিষয়। যা কিছু মনোমালিন্য একটা সময়ে, কিছু সময়ের জন্য ছিল, সেটা মিটে গেছে, এবং পরবর্তীকালে যখন নির্বাচনে লড়াইয়ের জন্য এই বিধানসভা আসন থেকে আমার নাম দল ঘোষণা করেছে, তখন সবার প্রথমে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছি, এবং মা আমাকে হাতে পদ্মফুল তুলে দিয়ে, মাথায় হাত রেখে এবং মায়ের পায়ে ফুল দিয়ে আশীর্বাদ করে আমাকে জয়লাভের আশীর্বাদ জানিয়েছে। তো এটা থেকে পরিষ্কার হয় যে বিরোধীদের যে উৎসাহ, অপপ্রচার, এটা নিতান্তই একদম রাজনৈতিক লাভ তোলার জন্য, এতে বিন্দুমাত্র কোনো রকম অন্য কোনো বিষয় নেই। হ্যাঁ, যেটা আমরা এর আগে, সেটি সম্পূর্ণ বিভ্রান্তমূলক একটা প্রচার ছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। কৃষ্ণনগর দক্ষিণের প্রার্থী সাধনবাবুর সঙ্গে কৃষ্ণনগর মানুষের ছোট বড় বিশেষ কিছু সমস্যা, যেরকম শহরের নিকাশি ব্যবস্থায় যানজট, পাড়ায় পাড়ায় চাঁদা, ডোনেশন এবং সুরক্ষা, বিভিন্ন হসপিটালে পরিকাঠামো, অত্যাধুনিক ব্যবস্থা এবং কৃষ্ণনগরের দীর্ঘদিনের দাবি রেলগেট বা ফ্লাইওভার ইত্যাদি, এমন কোনো বিষয়ে আপনাদের যৌথ পরিকল্পনা বা উদ্যোগ নিয়ে কি কোনো আলোচনা আপনাদের মধ্যে হয়েছে? একদম, কারণ আমরা আলোচনা করেছি যে দীর্ঘদিন ধরে বেলডাঙ্গা যে ফ্লাইওভার, মানুষের একটা দাবি, মানুষের একটা চাহিদা, সেটা দীর্ঘদিন ধরে যে আগের সরকারগুলো ছিল, সেই সরকারগুলো তাদের ভূক্ষেপ করেনি। মানুষকে সুরাহা দেওয়ার জন্য তারা কোন রকম ব্যবস্থা করেনি। তা 4 মের পর ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের আশীর্বাদে নিশ্চিতভাবেই হবে, এবং তারপরেই আমরা আলোচনা সাপেক্ষে
একেবারে সুনির্দিষ্ট সুন্দর পরিকল্পনার মাধ্যম দিয়ে আজকে বেলডাঙ্গা, কৃষ্ণনগর বেলডাঙ্গায় যে রেল লাইন, সেই রেল লাইনের উপরে যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের নির্মাণের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করে মানুষকে যানজটের হাত থেকে আজকে নিষ্কৃতি দিতে পারবে আমাদের বিশ্বাস। এরপরে রয়েছে কৃষ্ণনগরের রাস্তাঘাট, আলোর ব্যবস্থা, শুদ্ধ পানীয় জল, যেটা জল জীবন মিশনের মাধ্যম দিয়ে মোদিজি প্রত্যেকটা মানুষের বাড়িতে একেবারে বিনা পয়সায় পৌঁছে দেওয়ার একটা প্রকল্প নিয়েছে। সেই প্রকল্প আজও বাস্তবায়িত হয়নি, ফলে গরিব প্রান্তিক মানুষের শুদ্ধ পানীয় জল থেকে তারা বঞ্চিত হচ্ছে। সেই বিষয়ে অগ্রাধিকার থাকবে। এছাড়া গ্রামাঞ্চলগুলোতেও এই শুদ্ধ পানীয় জল পৌঁছানোর দ্রুত ব্যবস্থা। এছাড়া আমাদের এই গ্রামীণ অর্থনীতি কৃষি নির্ভর। এই কৃষি নির্ভর অর্থনীতিতে এখানে প্রচুর সবজি উৎপাদন হয়, ফুল উৎপাদন হয়, বহু ফুল চাষী রয়েছেন। তা তাদের জন্য এতদিন পর্যন্ত এই তৃণমূলের সরকার বলুন, বামফ্রন্ট সরকার বলুন, কোন কোল্ড স্টোরেজের ব্যবস্থা করেনি চাষী ভাইদের সুবিধার জন্য। সেই কোল্ড স্টোরেজ নির্মাণের বিষয়ে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হবে এবং চাষিরা যাতে তাদের উৎপাদিত পণ্য, উৎপাদিত ফসল তারা যাতে দ্রুত বাজারে নিয়ে এসে সেটাকে বাজারীকৃত করে তাদের ব্যবসায় লাভ করতে পারে, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার অবশ্যই করবে এবং আমরা সে বিষয়ে সদা জাগ্রত থাকবো এবং সে বিষয়ে একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। এছাড়া আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল, যে শক্তিনগর জেলা হাসপাতাল, সেই হাসপাতালে বিল্ডিং তো আছে কিন্তু চিকিৎসার কোনো পরিষেবা নেই। এটা এখন রেফার হাসপাতালে পরিণত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মুমূর্ষু রোগী, অ্যাক্সিডেন্টাল রোগী যখন আসছে তাদের জীবন সংকটাপন্ন তখন চিকিৎসার জন্য, কিন্তু তারা কোনো রকম ডাক্তার, কোনো রকম চিকিৎসক, নার্স চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, তাদেরকে রেফার করে দেওয়া হচ্ছে। তার ফলে এই যাত্রাপথে তাদের প্রাণটা হারিয়ে ফেলছে। সুতরাং ভারতীয় জনতা পার্টির সরকার এলে সুনির্দিষ্টভাবে চিকিৎসার পরিষেবা পাবেন মানুষ এবং সেখানে ডাক্তার থাকবে, নার্স থাকবে, মেডিকেল স্টাফ থাকবে এবং চিকিৎসার সমস্ত সরঞ্জাম সেখানে উপলব্ধ থাকবে, যার মাধ্যম দিয়ে গরিব প্রান্তিক মানুষ তারা পরিষেবা পাবে। আজকে কৃষ্ণনগরের বিভিন্ন ওয়ার্ডে জমা জলের একটা দীর্ঘদিনের অসুবিধা, কিন্তু সেখানে কোনো ভূক্ষেপ নেই এই তৃণমূল পরিচালিত পৌরসভা। তৃণমূল পরিচালিত পৌরসভা এখন ক্ষমতার দখলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং যে কারণে দেখলাম যে তৃণমূল পার্টি তাদের জনপ্রতিনিধিদের বিভিন্ন ওয়ার্ডে দাঁড় করিয়েছিল, আজকে সেই তৃণমূল কংগ্রেস আজকে বলতে বাধ্য হচ্ছে যে এরা অপদার্থ এবং যে কারণে আজকে 5 বছরও তারা পৌরসভা চালাতে পারলো না। যাদেরকে মানুষ ভোট দিয়ে দায়িত্ব দিয়েছিল পৌরসভা সুষ্ঠুভাবে চালানোর জন্য, মানুষকে পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য, তারা ব্যর্থ হলো এবং সেই ব্যর্থতা আমরা শুধু বিরোধীরা নয়, একবারে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাদেরকে ব্যর্থ ঘোষণা করে দিয়ে সেখানে প্রশাসক বসিয়ে দিল। আর এই প্রশাসক বসিয়ে দেওয়ার মাধ্যম দিয়ে তারা স্বীকার করে নিল তারা যে কাউন্সিলরদের দিয়েছিল তারা অযোগ্য, তারা ব্যর্থ, তাদের কোনো ভূমিকা নেই, মানুষকে কোনো যোগ্যতা নেই মানুষকে তাদের পরিষেবা দেওয়া। আজকে সেখানে প্রশাসক বসিয়েছে, কৃষ্ণ নাগরিকরা চরমভাবে বঞ্চিত পৌর পরিষেবা থেকে। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির দ্রুততার সঙ্গে সরকার গঠনের পরে পদক্ষেপ গ্রহণ করবে। আবর্জনা, রাস্তার বৈদ্যুতিকরণ, লাইট লাগানো, বিভিন্ন রাস্তাগুলোকে ঠিক করা। কৃষ্ণনগরের বহু রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। সাউথ লেনের একটা 400 ভোটার তারা প্রতিবাদ জানিয়েছে যে এই রাস্তা আমাদের না সারাই করলে আমরা ভোট দেব না। আমি তাদের উদ্দেশ্যেও বলবো যে ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস রাখুন। ভারতীয় জনতা পার্টি 4 মের পরে সরকার গঠন করবে এবং আপনাদের সাউথ লেনের যে রাস্তা 13 নম্বর ওয়ার্ডে দ্রুততার সঙ্গে তৈরি হবে, এই আশ্বাস, এই বিশ্বাস আমি দিতে চাই। বিভিন্ন সমস্যায় জর্জরিত হাজার হাজার মানুষের সঙ্গে সাক্ষাৎ অভাব অভিযোগ শুনছেন। ক্ষমতায় আসার পর তখন এত মানুষের সমস্যা ইত্যাদি বিষয়ে কথা শোনার মতো একই ধরনের আগ্রহ থাকবে। একদম, এটা আমাদের ভারতীয় জনতা পার্টি একটা নির্দিষ্ট বিচারধারায় চলে। আমরা সবার আগে দেশ গঠনের কথা ভাবি, মানুষের কথা ভাবি, তারপরে আমাদের বিষয়। তা সেই জন্য সেই বিচারধারাতেই ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যগুলোতে একই রকম পন্থা পদ্ধতিতে কাজ করে চলেছে এবং সবার আগে মানুষ, আমাদের যে মূল একাত্ম মানববাদ,
সেই একান্ত মানববাদেই বলা হয়েছে একেবারে প্রান্তিক মানুষটা যতদিন না পর্যন্ত উন্নয়ন হচ্ছে ততদিন পর্যন্ত দেশ সমৃদ্ধশালী হতে পারে না। আর এই লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ ব্যাপী তাদের যে জনহিতকর কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড চালাচ্ছে। এখন আমরা দেখছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কেউ কোনোদিন ভেবেছিল যে একেবারে গরিব প্রান্তিক মানুষ যার ঘর বাড়িগুলো বেড়ার ঘর টালির ছাপ, তাদেরকে একটা পাকা মজবুত বাড়ি দিতে হবে, কেউ ভাবেনি। আজকে অন্নপূর্ণা অন্তর্দয় যোজনার মাধ্যম দিয়ে গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষকে এই করোনা মহামারীর সময় যখন অর্থনীতি অচল হয়ে গেছিল কিছু সময়ের জন্য, যখন মানুষ ঘরের বাইরে বেরোতে পারছিল না, তখন কিন্তু নরেন্দ্র মোদীজির সরকার তাদের বাড়িতে বাড়িতে রেশনের মাধ্যম দিয়ে 5 কেজি করে চাল ডাল পৌঁছে দিয়েছিল। ফ্রি ভ্যাকসিন আমরা সারা ভারতবর্ষে পৌঁছে দিয়ে দ্রুততার সঙ্গে সারা পৃথিবী যখন একেবারে করোনা মহামারীতে আক্রান্ত, তখন আমরা দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি, স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছি। সুতরাং আমাদের মূল লক্ষ্যই হলো মানুষকে পরিষেবা দেওয়া, মানুষের জন্য কাজ করা। এই জন্য আমরা বলি পার্টি উইথ দ্য ডিফারেন্স, যে ভারতীয় জনতা পার্টি অন্যান্য সমস্ত পার্টির চাইতে আলাদা রকম পদ্ধতিতে মানুষের জন্য সদা সর্বদা কাজ করে যায়, এবং সেই ধারা আগামীতেও অব্যাহত থাকবে, আমার ক্ষেত্রেও অব্যাহত থাকবে, এইটুকুনি ভরসা আমি দিতে পারি। তাই আমরা বলেছি যে ভয় নয়, ভরসার জন্য ভারতীয় জনতা পার্টির রাজনীতি। বিজেপি দলীয় হলে এই রাজ্যের জন্য বহু জনমুখী প্রকল্প, বেকারদের প্রতি হাতে হাতে কাজ, নারী সুরক্ষা, মাসে 3,000 টাকা ভাতা, এর উপরে ভুয়ো ভোটার বা এসআইআর কারণে এগুলো কিভাবে ইভিএম এ প্রভাব ফেলবে, এবং আপনি কতটা আশাবাদী আমাদের গৌরবঙ্গ টিভির মাধ্যমে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবেন সামাজিক উন্নয়নে, সেটা যদি একটু বলেন। দেখুন, এসআইআর প্রক্রিয়া ভারতের 12টা রাজ্যে শুরু হয়েছে। কোন রাজ্য সরকার এসআইআর বিরোধিতা করেনি, শুধু একমাত্র পশ্চিমবঙ্গ, যেখানে পশ্চিমবঙ্গের এই তৃণমূলের সরকারটা তোষণ রাজনীতিকে এমন একটা উচ্চতায় নিয়ে গিয়েছে যে তারা দেশের সুরক্ষার সঙ্গে আপোষ করে ফেলেছে, এবং দেশের সুরক্ষার সঙ্গে আপোষ করে তারা আমাদের যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত 600 কিলোমিটার, সেটাতে যে বেড়া দেবে, ফেন্সিং দেবে, কাঁটাতার দেবে, তার জন্য পর্যন্ত জমি দেয়নি, এবং সেই মামলা হাইকোর্টে যাওয়ার পরে তখন তারা নড়ে বসেছে, এখনো সর্বত্র জমি পাওয়া যায়নি। তার প্রধান কারণই হচ্ছে যে বহিরাগত যে বিদেশি অনুপ্রবেশকারী যে বাংলাদেশি মুসলমান, তাদেরকে এই রাজ্যে ঢালা অনুপ্রবেশের সুযোগ এবং জাল ভোটার আধার কার্ড বানিয়ে, রেশন কার্ড বানিয়ে দেওয়া হয়েছে, এবং তাদেরকে ভোট ব্যাংকে পরিণত করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও তৃণমূল কংগ্রেস আজকে পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র ভূমিকন্যা, তাদের সঙ্গে বঞ্চনা করেছে, তাদের সঙ্গে প্রতারণা করেছে, তাদের কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের যে সুযোগ সুবিধা, জনগণের ট্যাক্সের টাকা, সেই সুযোগ সুবিধার উপরে ভাগ বসানোর সুবিধা করে দিয়েছে বহিরাগত বিদেশি আজকে বাংলাদেশি মুসলমানদের। এটা ভয়ানক ব্যাপার, দেশের সুরক্ষার সঙ্গে তারা আপোষ করে ফেলেছে। আর এর জন্যই আমাদের এই লড়াই। আর এই এসআইআর এর ফলে যখন তৃণমূল কংগ্রেস দেখেছে যে একটা বিপুল সংখ্যক তাদের যে কোর ভোট ব্যাংক, সেটা কাগজপত্রের অভাবে, তারা নকল কাগজপত্রের জন্য, জাল কাগজপত্রের জন্য বাদ চলে যাবে, তখন তারা করেছে কি, তাদের দলদাস প্রশাসনকে কাজে লাগিয়ে, তারা তাদের দলদাস কিছু চুক্তিভিত্তিক বিএলওকে কাজে লাগিয়ে তারা আমাদের বিভিন্ন বুথে বুথে অনেক হিন্দু ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে ভুল করে বাদ দিয়ে কাজটা করেছে। কিন্তু আমি একেবারে প্রতিশ্রুতি দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি সব সময় সমস্ত হিন্দু, তারা কেউ ভয় পাবেন না, তারা কেউ কোন রকম দুশ্চিন্তায় থাকবেন না, নিশ্চিন্ত থাকুন। তাদের নাম সাংবিধানিক উপায়ে, পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টির সরকার আজকে তুলে দেবে, যেটা তৃণমূল কংগ্রেস কেটে দিয়েছে। আজকে আমরা বিভিন্ন যে প্রকল্পগুলো পাঠাচ্ছি, সেই প্রকল্পগুলো ভাগ বসিয়ে যাচ্ছে আজকে বিদেশি অনুপ্রবেশকারীরা, আমাদের জনগণের ট্যাক্সের টাকা তারা ভাগ বসিয়ে চলে যাচ্ছে। আজকে আমরা দেখেছি হাকিমপুর সীমান্ত দিয়ে, পেট্রাপোল সীমান্ত দিয়ে লাখে লাখে অনুপ্রবেশকারী তারা পালিয়ে গিয়েছে। আমরা দেখেছি যে 58 লক্ষ ভুয়ো ভোটার
যাদের ভোটগুলো বুথ দখল করে ছাপ্পা দেওয়ার মাধ্যম দিয়ে এই তৃণমূল কংগ্রেসের সরকারটা টিকে ছিল, আজকে সেই 58 লক্ষ ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, আজকে জাল ভোটার তারা বাদ চলে গিয়েছে। আর এই হতাশায়, এই যন্ত্রণায় আজকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ছটফট করছে। তা সেই জন্য নিশ্চিত থাকুন, 4 মে মানুষ ভোট বাক্সে আজকে ব্যালটের ইভিএম এর বোতাম টিপে পদ্ম খুলে বুঝিয়ে দেবে যে ভারতীয় জনতা পার্টি যে আন্দোলনটা দেশের সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত রকম সুযোগ সুবিধা যাতে কেউ কেড়ে নিতে না পারে তার সাথে যে লড়াই, সেই লড়াইয়ে সঠিক ছিল এবং তারা বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের দিকে দিকে জয়লাভ করিয়ে আজকে এই পশ্চিমবঙ্গের সেবা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দেবে।